শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন প্রথম খণ্ড। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর শিষ্য, অন্যতম শিষ্য বরিশাল রত্ন শ্রী অশ্বিনী কুমার দত্ত মহাশয়ের জীবনীর পরবর্তী অংশ। তিনি সৌন্দর্যের উৎসাহদাতা ও উপাসক হলেও সামান্য বিলাসিতাও তার মধ্যে স্থান পায়নি। কলেজের মালিক আসতেন সাধারণ থান কাপড় ও লং ক্লথের জামা গায়ে দিয়ে, ফলে অধ্যাপক ও শিক্ষকদের মধ্যেও পরিচ্ছদের আড়ম্বর ছিল না। সুতরাং ছাত্ররাও এই দৃষ্টান্তই অনুসরণ করত। একদিন একটা ঘটনা ঘটে। একটি ছাত্র অসম্ভব রকমের পরিচ্ছদের পারিপাট্য করে কলেজে এলে দৈবক্রমে বারান্দাতেই অশ্বিনী কুমারের সঙ্গে দেখা। তিনি ছাত্রটির পরিচ্ছদের মধ্যে কতগুলো অনাবশ্যক বাহুল্য দেখে জিজ্ঞেস করেন, এগুলি পড়িয়াছ কেন? বুদ্ধরোগে ছাত্রটি উত্তর করিল, আমার ইচ্ছা। অশ্বিনী কুমার গম্ভীর হয়ে বললেন, তুমি এখনই অফিসে যাইয়া ট্রান্সফার লও। ছাত্রটি এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই কলেজটা আমার, এখানে বিলাসী বাবুদের স্থান নয়। যুবকটি কলেজে আর স্থান পেল না। ইতিমধ্যে 13 বৎসর অতিক্রান্ত হয়েছে। অশ্বিনী কুমার মাদ্রাজ কংগ্রেস থেকে ফেরার সময় পুরীতে নামেন। সেখানে তাকে পরম সমাদরের সঙ্গে আহারাদির ব্যবস্থা করেন এক যুবক। অশ্বিনী কুমার তখন তাকে চিনতে পারেন। তিনি বরিশালে ফিরে এলে পুরীর ওই যুবকটির কাছ থেকে একখানি চিঠি পান। তাতে লেখা ছিল, 13 বৎসর পূর্বে বিলাসিতার জন্য যাহাকে আপনি কলেজ হইতে দূর করিয়া দিয়াছেন, আমি সেই। আপনার ভৎসনায় আমার চৈতন্য হইয়াছে। আপনি শুনিয়া সুখী হইবেন, আমি এখন বিলাসিতা একেবারে বর্জন করিতে পারিয়াছি। অশ্বিনী কুমার আগে কখনো কখনো চোগা চাপকান করলেও ধুতি পরেই 1306 সালের বিখ্যাত কনফারেন্সে তিনি যোগদান করেন। এতে ইমারসন সাহেব তার পরিহিত পোশাকের বিদ্রূপ করলে তিনি প্রতিজ্ঞা করেন যে আর কখনো চোগা চাপকান করবেন না। এরপর ছোট লর্ড বেলি ও তৎপর লর্ড কারমাইকেল কর্তৃক 2 বার আহত হলে তিনি তাদের জানিয়েছিলেন যে তিনি ধুতি পরে গেলে যদি তাদের কিছু না মনে করেন তবেই তিনি তাদের সঙ্গে দেখা করবেন, নতুবা নয়। স্বদেশিকতার প্রতি এত গভীর অনুরাগ সত্যি অপূর্ব দৃষ্টান্ত। তাই তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন যখন তিনি দেখতে পান যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ধুতি পরে ও চটি পায়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের কাজ উপলক্ষে সমস্ত ভারত ভ্রমণ করে এসেছেন। মুখোপাধ্যায় মহাশয় ফিরে এলে অশ্বিনী কুমার তার সঙ্গে দেখা করে বলেছিলেন যে আপনি ধুতির মান রাখাতে আমার বড় আনন্দ হইয়াছে। আমি চোগা চাপান ছাড়াতে লোকে বলে পাগলের ক্রিয়া, কিন্তু আপনি হাইকোর্টের জজ, আপনার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে কেউ সন্দেহ করিবে না। অশ্বিনী কুমার নিতান্ত সমবয়স্কের মতোই মিশতেন তার ছাত্রদের সঙ্গে। কোনো কার্ড বা চিঠির দরকার হতো না তার সঙ্গে সাক্ষাৎ করতে। বৈঠকখানাতেই সর্বদা বসে থাকতেন তিনি। সমস্ত দরজা জানলা উন্মুক্ত থাকত সে ঘরে। সমস্ত কথাবার্তা, এমনকি রাজনীতির আলোচনা, আবার গোস্বামীবাবু শিষ্য মনোরঞ্জন গুহ ঠাকুরদার সঙ্গে মেসমেরিজমের কথা চলতো ওই একই। রাত বেশি হলে ভৃত্য এসে ওই ঘরেই তার জন্য সামান্য শয্যা রচনা করে দিত। দিবারাত্র ওই স্থান সরগরম হয়ে থাকতো তার অন্তরঙ্গ ছাত্রদের দ্বারা। এক দল ছাত্র নিয়ে তিনি বেড়াতে যেতেন। তাদের ঘর সংসারের কথা থেকে আরম্ভ করে সকল সুখ দুঃখ ও কু অভ্যাসের কথা তার সঙ্গে হতো সমবয়স্ক। অন্তরের গোপনতম কথাও লুকোতে পারত না ছাত্ররা তার কাছে। এমন কোনো বিষয় ছিল না যে তিনি আলোচনা না করতেন ছাত্রদের কল্যাণের জন্য। যে কোনো অবস্থায় হোক, ছাত্রের কল্যাণ ছিল তার সর্বাগ্র। তিনি বাল্যবিবাহের ঘোর বিরোধী ছিলেন। তারা ছাত্রকে 16 বৎসর বয়সে মাতা পিতার অনুজ্ঞায় 13 বৎসর বয়সের এক কিশোরীকে বিয়ে করতেন। এই ঘটনায় 3 মাস পর্যন্ত ছাত্রটি অশ্বিনী কুমারের আড্ডায় উপস্থিত হতে পারেনি, লজ্জায় ও সংকোচে। শেষে তাকে যেতে হলো তার কাছে। তখন তিনি এমন পরামর্শ ছাত্রটিকে দিলেন যাতে ভবিষ্যৎ নষ্ট না হয়। ছাত্রদের এইরূপ সুখ দুঃখের কথা
তিনি নিয়তই ভাবতেন কোনো ছাত্রের বৈষয়িক অবস্থা কিরকম তার সর্বদা জানা, সাধারণে যাতে জানতে না পারে এমন গোপনে গোপনে তিনি দুস্থ ছাত্রের প্রতিপালনের ভার নিতেন। একবার তার চন্দ্রনাথ দর্শনের সময় শতপ্রবৃত্ত হয়ে এক ব্রাহ্মণ ছাত্র তার সঙ্গী হলো পাচক। চন্দ্রনাথে থাকাকালীন রান্নার কাজ ছাত্রটি করত, কিন্তু কাজকর্ম শেষ হলে সে অশ্বিনী কুমারের শয্যার এক পাশে শুয়ে নানা বিষয়ে আলোচনা জুড়ে দিত এবং চন্দ্রনাথ সম্বন্ধে সমস্ত জ্ঞাতব্য সংগ্রহ করে নিত। সেবার আরও একজন বিশিষ্ট ভদ্রলোক চন্দ্রনাথে গিয়েছিলেন। তিনি অশ্বিনী কুমারের সঙ্গে ছাত্রটির ঐরূপ অভূতপূর্ব ঘনিষ্ঠতা দেখে বলেছিলেন, এতদিনে বুঝলাম যে ব্রজমোহনের ছাত্ররা কেমন করে মানুষের মতো মানুষ হইতে শিক্ষা পায়। অশ্বিনী কুমার একদল শ্রেষ্ঠতম সহকর্মী পেয়েছিলেন ব্রজমোহন বিদ্যালয়ে। চিরকুমার, ভগবত ভক্ত জগদীশচন্দ্র, সেবাব্রত কালীশচন্দ্র, জ্ঞানযোগী রজনীকান্ত, কর্মযোগী সতীশচন্দ্র বিভিন্ন সময়ে ব্রজমোহন বিদ্যালয়ের কাজে যোগদান করেন। অত্যন্ত অল্প ছিল এদের বেতন। কলেজের অধ্যক্ষ রজনীকান্ত গুহের বেতন ছিল মাসিক 140 টাকা, আর সকলের আরও কম ছিল। কিন্তু এইসব মহাত্মা অর্থের লোভে বরিশালে যাননি, কিন্তু গিয়েছিলেন অশ্বিনী কুমারের আদর্শে অনুপ্রাণিত হয়ে। এইসব আদর্শবান শিক্ষকের কথা না বললে খুব থেকে যাবে, তাই কিছু বলতে প্রয়াসী হয়েছে। শহরের এক প্রান্তে ক্ষুদ্র কুটির ছিল একজন শিক্ষকের, সেখানে ক্ষুদ্র আকারের সংবাদ বসত মাঝে মাঝে। যশোরে পড়ার সময় অশ্বিনী কুমারের সত্য, প্রেম ও পবিত্রতার মন্ত্রে তিনি দীক্ষা লাভ করেন। বিএ পাশ করে ব্রজমোহন বিদ্যালয়ের দ্বিতীয় শিক্ষক রূপে তিনি অশ্বিনী কুমারের মহাব্রতে এসে যোগ দিলেন এবং আজীবন ব্রহ্মচারী থেকে কয়েকটি ছেলেকে কর্ণকুটিরে নিয়ে মায়ের মতো তাদের লালন পালন করতেন। অসামান্য দক্ষতা ছিল তার ইংরেজি, সংস্কৃত এবং নানা বৈজ্ঞানিক বিষয়ে। সর্বদা যেন তিনি সমাহিত গভীর ধ্যানে। পরিণামে তিনি স্কুলের হেডমাস্টার হন, কলেজেও অধ্যাপনা করতেন। প্রতি রবিবারে তার মুখে গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থের ব্যাখ্যা শোনার জন্য তার কুটিরে স্থান সংকুলান হতো না বিদ্বজন সমাগম। অশ্বিনী কুমারের দেহত্যাগের 9 বৎসর পর তার এই প্রিয়তম জীবন সুহৃদ জগদীশ মুখোপাধ্যায় উক্ত কুটিরে দেহত্যাগ করেন। পরে ওই কুটিরখানি জগদীশ আশ্রম নামে প্রসিদ্ধি লাভ করে। এই প্রসঙ্গে সংস্কৃতের দ্বিতীয় শিক্ষক সৌম্যমূর্তি পণ্ডিত কালীশচন্দ্র বিদ্যা বিনোদের নাম বিশেষ উল্লেখযোগ্য। একটি ছেলে কুপথে পা বাড়ায়, তাকে সংশোধনের জন্য পণ্ডিত মশাই গভীর রাত্রে লুকিয়ে থেকে দেখা হওয়া মাত্র ছেলেটিকে কানে ধরে শ্মশানে নিয়ে উপস্থিত হলে ছেলেটি কেঁদে তার পায়ে পড়ে শপথ করল। সেই দিন থেকে তার সুমতি ঘটল, আর কখনো সে অসৎ পথে পা দেয় না। এই শিক্ষক রোগী ও দুস্থের সেবা কার্যে দেহ, মন, প্রাণ সমর্পণ করেছিল। শহরের বাড়ি বাড়ি ঘুরে রোগীদের ওষুধপত্রের ব্যবস্থা করে দিতেন। রোগীর মলমূত্রও নিজ হস্তে পরিষ্কার করতেন পণ্ডিত মশাই। 1914 সালে এই মহাপ্রাণ পণ্ডিত মহাশয়ের অকাল মৃত্যুতে শোকের উচ্ছ্বাস উঠেছিল বরিশালের ঘরে ঘরে। এই সমস্ত আদর্শ শিক্ষকের সংসর্গে এসে ব্রজমোহন বিদ্যালয়ের মর্তে স্বর্গালোকের সৃষ্টি করে। অশ্বিনী কুমার এক অপর্দকও গ্রহণ করেননি কলেজ থেকে, অথচ কলেজের জন্য ব্যয় করেছিলেন প্রায় 35,000 টাকা। অশ্বিনী কুমার যতদিন জীবিত ছিলেন ততদিন মানুষ গড়ার ব্রতে আগে শিক্ষক সংঘকে দীক্ষিত করে নিতেন। ফলে আদর্শ শিক্ষক মণ্ডলী তৈরি হতো তার হাতে। ব্রজমোহন কলেজের সুখ্যাতি ধীরে ধীরে ব্যাপ্ত হয়ে পড়ে সমগ্র বঙ্গদেশে। একজন প্রখ্যাত বাঙালি রাজকর্মচারী বলেছিলেন যে বিদ্যালয়ে ছাত্রদের আন্তরিক সেবা পরায়ণতা দেখে এই বরিশালেই যেন আমার মৃত্যু হয়। বিদ্যালয়ে ছাত্রদের সত্যনিষ্ঠা ছিল অভূতপূর্ব। বিদ্যালয়ে পরীক্ষার সময় ছাত্রদের পাহারা দিতে হতো না। শিক্ষকরা তাদের নিজের সন্তানের মতো বিশ্বাস করতেন এবং ছাত্ররাও সেই বিশ্বাসের অপব্যবহার কোনোদিন করতেন না। বাংলা সরকার উপযাজক হয়ে অর্থ সাহায্য করতে চেয়েছিলেন,
বিদ্যালয়ে প্রতিপত্তি দেখে। কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা অশ্বিনী কুমার সরকারি সাহায্য গ্রহণ করেননি। সেটেলমেন্ট বিভাগের বড় কর্তা স্যার বিটসন বেল বড় অনুরাগী ছিলেন অশ্বিনী কুমারের। তিনি বরিশালে এসেই ব্রজমোহন বিদ্যালয় দেখতে আসতেন এবং সেটেলমেন্ট বিভাগের কাজের জন্য ওই বিদ্যালয়ে ছাত্রদের নিযুক্ত করতেন। তিনি অসংখ্য পত্র লিখেছিলেন অশ্বিনী কুমারকে ছাত্রদের কর্তব্যপরায়ণতা ও কর্মকুশলতার প্রশংসা করেন। এই বিদ্যালয়ের অনেক ছাত্র তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন অতিবাহিত করেন শিক্ষকতার কাজে। বাংলার স্বদেশী আন্দোলনের সময় দেখা গেছে যে ভারতের সুদূর পশ্চিম প্রান্ত পাঞ্জাব থেকে পূর্ব প্রান্ত আসাম পর্যন্ত প্রত্যেক কলেজেই ব্রজমোহন বিদ্যালয়ের একাধিক আদর্শ শিক্ষক শোভা পাচ্ছে। বাংলাদেশে তো এমন একটি স্কুলও ছিল না যেখানে ব্রজমোহন বিদ্যালয়ে ছাত্র শিক্ষকতা করেননি। এই আদর্শমান ছাত্রদের দ্বারাই অশ্বিনী কুমারের আদর্শ ও প্রভাব ছড়িয়ে পড়েছিল সমগ্র উত্তর ভারতে। কিছুকাল আগেই তিনি যোগ দিয়েছিলেন রাজনৈতিক আন্দোলনে। স্বদেশ পরায়ণ ও আদর্শ এই শিক্ষকটি একছত্র রাজা ছিলেন বরিশালের হৃদয় রাজ্যে। তখনও তাকে ভালো করে জানতে পারেননি বরিশালের বাইরের লোকেরা। হঠাৎ তার প্রতি দৃষ্টি পড়ল সরকারের স্বদেশী আন্দোলনের সময়। সরকার দেখলেন যে রাস্তার মজুর থেকে আরম্ভ করে লক্ষপতিও তার আজ্ঞা পালনে দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি বরিশালের মুসলমান কৃষকেরাও নবাব বাহাদুরের আদেশ অপেক্ষা অশ্বিনী কুমারের আজ্ঞাকে প্রাধান্য দিত। তার কথায় নবাবের আদেশ লঙ্ঘন করতে তারা দ্বিধা করত না। তিনি যে কত অগণিত লোকের মন জয় করেছিলেন তার একটি নিদর্শন প্রদত্ত হল। ছোট একটি গ্রামের ইংরেজি স্কুলের শিক্ষক বরিশালের এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, রিচ ম্যান মানে কি? উত্তর হলো বড় মানুষ। গ্রেট ম্যান মানে কি? বড় লোক। একজন বড় লোকের নাম করো দেখি। ক্ষুদ্র বালক চিন্তা করিবার অবসর মাত্র না লইয়া উত্তর করিল, অশ্বিনী কুমার দত্ত। শিক্ষকের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। বাস্তবিক বরিশালের লোক আর বড় লোকের খবর রাখিত। অশ্বিনী কুমারের তাহাদের বড় আপনার জন ছিল অশ্বিনী কুমার। তারাও অশ্বিনী কুমারের অফুরন্ত স্নেহধারায় অহরহ বিসিক্ত হইত। যখনকার কথা তখনও দেশে স্বদেশের দুন্দুবি বাজিয়া উঠে নাই। ইহার বহুদিন পরে স্বদেশী যুগে একদিন বরিশালের রাস্তায় একজন মুচি ঢোল বাজাইয়া ঘোষণা করিতেছিল যে রাজা বাহাদুরের হাভেলিতে সভা হইবে, বক্তৃতা হইবে। উৎসুক পথিকরা তাকে জিজ্ঞেস করলো যে কে বক্তৃতা করিবে? বক্তৃতা? বাবু বক্তৃতা করবেন? আবার কে বক্তৃতা করবে? সদ্য পল্লীগ্রাম হইতে আগত পথিকেরও অজানা ছিল না যে বরিশালের একমাত্র বাবু কে হইতে পারে। তথাপি কেবলমাত্র রহস্য পরবশ হইয়া সে জিজ্ঞাসা করিল, কোন বাবু? মুচি ঢোল বাজাইতে বাজাইতে পূর্বের ভঙ্গিতে জবাব দিল, অশ্বিনী বাবু। আমার কে বাবু আছে? বরিশালে ছোট বড় ধনী নির্ধন ওই এক নেতারই আদেশ মানিত। আপদে বিপদে সুখে সম্পদে ওই পরম সুহৃদের কাছেই ছুটিয়া যাইত। আজ তাহাদের মতো নিরাশ্রয় পৃথিবীতে আর কেহ না। শোনা যায় একদিন একটি সাপ নিদ্রিত বালক অশ্বিনী কুমারের শয্যায় আশ্রয় গ্রহণ করে। তাই দেখে সেদিন কেউ কেউ ভবিষ্যৎবাণী করেছিলেন যে বালক রাজদণ্ড লাভের যোগ্যতা অর্জন করবে। অশ্বিনী কুমার সত্য সত্যই উত্তরকালে বরিশালের রাজা হয়েছিলেন। বরিশালবাসী তাকে সোনার রাজমুকুট না পরালেও তাদের হৃদয়ের গোপনতম প্রদেশে যে সিংহাসনে এই রাজার অভিষেক হয়, সে সিংহাসন অধিকার করতে পারেনি পার্থিব জগতের কোনো রাজা। তিনি মাঝে মাঝেই পরিহাসছলে বলতেন যে একবার ছোটলাট বেলি বৃষ্টির সময়ে মাথায় ছাতা ধরেছিলেন, নির্বাসনের সময়ে চামরের হাওয়া খাইয়াছি এবং লখনৌ জেলের কয়েদিরা মনে করিত আমি কোনো সামন্ত নরপতি, কেননা স্বাস্থ্যের সংবাদ নিতে জবরদস্ত ছোটলাট হিউয়েট সাহেব ওই জেলে শুভাগমন হইয়াছিল। ছত্র চামর উপাধি সকলই হইল, বাকি কেবল রাজদণ্ড। কেন? দীর্ঘ নির্বাসনেই তো রাজদণ্ড হইয়া গিয়াছে। অন্যায়ের বিরুদ্ধে তার শাসনদণ্ড যেমন ক্ষিপ্র হয়ে উঠত, তেমনি তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিদেশি শাসক সম্প্রদায়ের ভারত শোষণের বিরুদ্ধে। স্বদেশী আন্দোলনের সময় তার সিংহ বিক্রম দেখে
বিদেশি শাসক প্রমাদ গণেছিলেন। যে গুরুশক্তি লাভ করে দেশনায়ক বিপিনচন্দ্র পাল ভারতের সত্য ঐতিহ্য প্রতিষ্ঠা করেছিলেন সমগ্র বিশ্বে, সেরূপ তার গুরু ভাই অশ্বিনী কুমার দত্ত গুরুদত্ত শক্তির বলে বিদেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। বস্তুত শ্রী শ্রী বিজয়কৃষ্ণের কোনো শিষ্যই অন্যায়কে প্রশ্রয় দেয়নি। সত্য ন্যায়ের প্রতিষ্ঠায় তারা সর্বশক্তি নিয়োগ করেন। তাই স্বদেশিকতার যুগে অশ্বিনী কুমার সর্বশক্তি নিয়োগ করেছিলেন বিদেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে। তারই নেতৃত্বে বরিশালে বিদেশি বস্ত্রের আমদানি ৩ কোটি টাকা কমে গেল এক বছরে। বিভিন্ন স্থানের 52টি মদের দোকানের মধ্যে 51টি দোকানই বন্ধ হয়ে গেল ক্রেতার অভাবে। তার প্রভাবে বহু বিলাসী ধনীর দুলালও জীবনের মতো ত্যাগ করে সুরার মতো। বিবাহাদিতে বিদেশি জিনিস ব্যবহার করতে সাহসী হলো না সরকারি কর্মচারীরাও। প্রতিকারের জন্য ফুলার সাহেবের প্ররোচনায় গুর্খা সৈনিক নামল বরিশালে। মুক্ত কৃপাণ হস্তে গুর্খাদের শ্বেতাঙ্গ পরিচালক বরিশালের রাস্তা দিয়ে আগে আগে চলল, আর তার পশ্চাতে নির্বিচারে আদেশ পালন করে চলল হিমালয়ের নিরক্ষর পার্বত্য সৈনিক দল। দোকানের উপর দোকান লুট হলো, রাস্তার লোকের মাথা ফাটল, রমণীর সম্মান অবহেলিত হলো। কিন্তু এত অত্যাচার সত্ত্বেও বিলাতি কাপড় বা লবণের ক্রেতা বা বিক্রেতা জুটল না বরিশালের বাজারে। অশ্বিনী কুমার পরিচালিত বরিশাল দারুণভাবে লাঞ্ছিত হলো, স্বদেশী সাধনার বিন্দুমাত্র ছেদ হলো না। জেলা শাসকের বদলের পালা চলল ক্রমান্বয়ে। ফুলারের পর হেয়ার এলেন, হিন্দু মুসলমানের প্রভেদ বীজ ছড়ানো হলো। অশ্বিনী কুমার লাঞ্ছিত হলেন, কনফারেন্স ভাঙল, কিন্তু বরিশাল টলল না। বিদেশি শাসক মনে করল যে নূতন বাজার বসিয়ে বিদেশি পণ্যের প্রচলন করবেন। যেমন ভাবা তেমনি কাজ। সারি সারি দোকানঘর তৈরি হল। ক্রেতার আকর্ষণের জন্য নহবতখানায় বাদ্য আরম্ভ হল। দোকানগুলি ঝকঝক তকতক করতে লাগলো। কিছুরই অভাব হয়নি ক্রেতাদের আকর্ষণের জন্য। বড়রা তো দূরের কথা, ছোট ছোট ছেলেমেয়েরাও সেদিকে কখনো পা মারেনি। অশ্বিনী কুমারের শক্তিতে সরকারের শক্তি এইভাবে প্রতিহত ও পরাজিত হল। ঐতিহাসিক ডক্টর সুরেন্দ্রনাথ সেন মহাশয় অশ্বিনী কুমারের বিপুল শক্তিমত্তা দেখে যথার্থ মন্তব্য করেছেন, যিনি এমন অঘটন ঘটাইতে পারিয়াছিলেন, সুপ্ত জাতির নয়নে যিনি জাগরণের চাঞ্চল্য আনিয়াছিলেন, উদাসীনের প্রাণে যিনি দৃঢ় সংকল্প জাগাইয়াছিলেন, তিনি যে অসাধারণ মহাপুরুষ তাতে তার আর সন্দেহ কি। বরিশালের বড় ছোট ধনী দরিদ্র সকলের জন্য অশ্বিনী কুমারের কোল সমান আদরে পাতা ছিল, ঠিক সর্বংশা ধরিত্রীর মতো। সেই জন্য কেউ এতটুকু অন্যথা করতে পারেনি তার আদেশে। অশ্বিনী কুমারের শক্তির পরিমাণ করা যেত না। যতগুলি গুণের প্রয়োজন আদর্শ নেতা হবার পক্ষে, তার কোনোটারই অভাব ছিল না তার মধ্যে। কখনো অসামঞ্জস্য দেখা যায়নি তার কথা ও কাজে। তিনি একদিন দুপুরে আহার শেষে তার বসবার ঘরে একজন দরিদ্র মুসলমানকে বেঞ্চের উপর চুপ করে বসে থাকতে দেখেই তার কাঁধে হাত দিয়ে ও পাশে বসে বললেন, কি ভাই, অনেকক্ষণ একলা বসাইয়া রাখিয়াছি বোধহয়। সেই ঘরে তখন আর কেহ ছিল না। ঘরে বসবার জন্য খান্দুই চেয়ার ছাড়া আর কিছু আসবাবের বাহুল্য ছিল না। সেই চেয়ারেই কাঁধেই উপহার প্রাপ্ত প্রায় ছিন্ন একটি তিব্বতী মেষের চামড়া ঝুলছিল। ঘরে দুটো টেবিলও ছিল, আর তার উপর যত রাজ্যের বই স্তূপীকৃত। বলা বাহুল্য সবগুলি বই পৃথিবী বিখ্যাত। এছাড়া ছিল নানা ভাষা টাটকা ও বাসি নানা খবরের কাগজ, চিঠিপত্র, দোয়াত কলম বিশৃঙ্খলভাবে ছড়ানো। একটা তক্তাপোষও ছিল ওই ঘরে। উহা শতরঞ্জিও একটি সাদা চাদরে ঢাকা মাত্র। গোটা 2 তাকিয়া বালিশ মাত্র শোভা পাচ্ছিল ওই তক্তাপোষে। ওইখানেই অশ্বিনী কুমার বসতেন আহার আনতে খানিক বিশ্রামের জন্য। দরিদ্র সেই মুসলমান কৃষকটি ঘরের বেঞ্চের উপর বসে থাকায় সময় ঘরে ঢুকেই অশ্বিনী কুমারের চেয়ার বা তক্তাপোষের কোথাও না বসে একেবারে ওই কৃষকের কাঁধে হাত দিয়ে তার পাশে এসে বসলেন মুসলমান কৃষকটি। গদগদ স্বরে সানন্দে বলল, বাবু, আপনার কাছে আসিয়াছিলাম একটা প্রশ্নের মীমাংসা করতে। কিন্তু না জিজ্ঞেস করতেই তার জবাব মিলিয়াছে। আপনারা বক্তৃতার সময় বলিয়া থাকেন যে আমরা সকলে সমান, সকলে ভাই ভাই। আমার সন্দেহ হয়েছিল সে কথাটা সত্য কিনা, কিন্তু আপনি যখন আমার সঙ্গে এক বেঞ্চিতে আমার কাঁধে হাত দিয়া বসলেন, তখন আমার আর মনে কোনো সন্দেহ নাই।
বাবু আপনাকে সেলাম। সকল মানুষকে সত্যই যে তিনি সমান মনে করতেন তার আরও প্রমাণ তিনি দিয়ে গেছেন। গোপাল বলে এক ম্যাথর তার বাড়ির পায়খানা পরিষ্কার করত। সাধারণ ম্যাথরের মতো গোপালও দেশি মদ খেত। অশ্বিনী কুমারের চোখে ইহা দোষাবহ মনে হয়নি, কারণ তিনি দেখতেন যে প্রবল ঝড় বৃষ্টিতেও গোপালের কর্তব্যের ত্রুটি হয় না, আর কাজ সারতে তার একদিনও দেরি হয় না। সে কখনো অবহেলা করে না তার কর্তব্য কর্ম সম্পাদন। অশ্বিনী কুমার অত্যন্ত মুগ্ধ হয়ে একদিন প্রত্যুষে বিষ্টার ভারবাহী গোপালকে সামনে দেখে তাকে ডাকলেন, গোপাল তুই আয়, তুই আমায় কোল দে। গোপাল ওই অবস্থায় কেমন হয়ে যেন দাঁড়িয়ে রইল, কিন্তু সে তার কাছে না গিয়ে পারল না। অশ্বিনী কুমার তাকে বুকে টেনে নিতেই এসেছিলেন, তিনি ফিরলেন না তাকে বুকে না ধরা পর্যন্ত। রামচন্দ্র গুহক চণ্ডালকে কোল দিয়েছিলেন সেই ত্রেতা যুগে, কিন্তু ভরা কলিতেও সে আদর্শ দেখালেন অশ্বিনী কুমার ম্যাথর গোপালকে কোল দিয়ে। নরপ্রেমের এরূপ মহিমাময় দৃষ্টান্ত আধুনিক যুগেও বিরল নয়। তার গুরুদেব প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর এরূপ মহাপ্রেমের দৃষ্টান্ত আছে। তার অন্তরে একদিন অত্যন্ত জ্বালা হলে তিনি ছুটে এলেন পথে এবং এক মুটেকে সামনে দেখেই তাকে প্রথমে সাষ্টাঙ্গ দিলেন এবং পরে বুকে টেনে নিলেন, আর সঙ্গে সঙ্গে তার জ্বালার প্রশমন হল। আরেকবার পুরীধামে রওনা হওয়ার আগে এক ম্যাথরকে সাষ্টাঙ্গ দিয়ে তার কাছে আশীর্বাদ চাইলেন যেন তার যাত্রা সফল হয়। অশ্বিনী কুমার ছিলেন এই মহাত্মারই শিষ্য, তাই বলা যায় যেমন গুরু তেমনি শিষ্য। মহাপ্রেমের এই বিজয় বৈজয়ন্তী আমাদের জাতীয় ইতিহাসকে উজ্জ্বল করে রেখেছে। অশ্বিনী কুমারের আরেকটি নরপ্রেমের দৃষ্টান্তে জানা যায় যে তিনি কারো মনে ব্যথা দিতে চাইতেন না। তার আদর ও প্রেম সবাই লাভ করত। একদিন এক শিখ যুবক তার ঘরে এসে দেখে যে তার টেবিলের ওপর অন্যান্য গ্রন্থের মতো গ্রন্থ সাহেবও রয়েছে। তাই দেখে যুবকটি ক্ষুণ্ণ হয়ে বলল, বাবু আপনার কাছে গ্রন্থ সাহেবের এমন অনাদর হয়? এই গ্রন্থ কি এমন করে ফেলিয়া রাখিতে আছে? ওকে গদির ওপর চারিদিকে তাকিয়ে দিয়া রাখিতে হয়। গ্রন্থটির যে অমর্যাদা হয়েছে অশ্বিনী কুমার কখনো মনে করতেন না। যে যত্নে তিনি শ্রীমদ্ ভাগবত রেখেছেন অনুরূপ যত্নেই গ্রন্থ সাহেবখানিও রয়েছে। কিন্তু শিখ যুবকটির মনে ব্যথা দিতে না চেয়ে সেদিন থেকে গ্রন্থ সাহেবকে তিনি গদিতে স্থাপন করলেন। এত তাড়াতাড়ি গদি প্রস্তুত হলো যার মন রক্ষার জন্য সে সামান্য একজন দারোয়ান। এটি বোঝা যায় যে অশ্বিনী কুমারের মধ্যে বিশ্বপ্রেমেরই জাগরণ হয়েছিল, কারণ সামান্য একজন দারোয়ানের মনেও তিনি ব্যথা দিতে জানতেন না। আরেকটি মানবপ্রীতির আশ্চর্য দৃষ্টান্ত আছে, সেটি সামান্য হলো অতুলনীয়। অশ্বিনী কুমারের মধ্যে স্বদেশপ্রীতি ও স্বাদেশিকতার অভ্যুদয় হওয়া মাত্র তার ঘর থেকে বহু আয়াসে সংগৃহীত অনেক বিলাতি ছবি স্থানান্তরিত হলেও সামান্য পেন্সিল আঁকা একটি গন্ডারের ছবি সংস্থানে থেকে শোভাবর্ধন করত। এই ছবিখানি তিনি একটি ভালো ফ্রেমে বাঁধিয়ে রেখেছিলেন। এই ছবিখানি তার এক ছাত্র একে তাকে উপহার দিয়েছিলেন। তিনি এটিকে কখনো অনাদর করতে পারেননি। এইসব বিষয়ে অশ্বিনী কুমারের মহাপ্রেমের পরিমাপ করা সহজ নয়। তাকে নরদেবতা বললেও সব বলা হয় না। তিনি ছিলেন বরিশালের নেতা, বরিশাল তার হাতেই গড়া, তাই কোনো গ্রামও তার অজানা ছিল না। কোনো গ্রামে কে কোথায় থাকে, কে বা কাজের লোক, তার সব তার জানা ছিল। তার স্বর্গারোহণের 1 মাস পূর্বে তার অন্যতম শিষ্য ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার কাছে গিয়েছিলেন একটি তরুণ ছাত্র বন্ধুকে নিয়ে। অশ্বিনী কুমার ছাত্রের নিবাস গ্রামের নাম জিজ্ঞাসা করলে ছাত্রটি বলল, আগে এর কাছে আরে নামটাই বলিয়ে ফেলো না। নাম বলা হলেই অশ্বিনী কুমার সেই গ্রামের 4-5 জন ভদ্রলোকের নাম করে তাদের সঙ্গে ছাত্রটির কি সম্পর্ক তা জেনে নিলেন। ডক্টর সেন এবং তার ছাত্র বুঝতে পারলেন যে বরিশালে কে কোথায় আছে তা নখদর্পণে রয়েছে অশ্বিনী কুমার। এরূপ প্রতিভাবান পুরুষ অত্যন্ত দুর্লভ, তা আর জানতে বাকি রইল না কারণ। এইভাবেই তিনি সমস্ত খবর রাখতেন বরিশালবাসী, তাদের অভাব অভিযোগ সমস্ত দূর করতেন তিনি। দুর্ভিক্ষের সময় তিনি তাদের মুখে অন্ন যোগাতেন। কলেরা প্রভৃতি দুরারোগ্য ব্যাধি আক্রমণ করলে গ্রামে গ্রামে তিনি চিকিৎসক পাঠাতেন। তার কাছে সমস্ত মানুষই ভাইয়ের মতন সমান ছিল।
গোপাল ম্যাথরকেও তিনি কোল দিয়েছিলেন, তাই বরিশালবাসী তাকে দেবতা জ্ঞান করত। গৃহস্থ সুফলের আশায় অশ্বিনী কুমারের নামে মানত করত নূতন গাছের প্রথম ফলটি পাওয়ার সময়। যে ব্যাপারী জালের গুড় কেবল পুড়িয়া যায়, সেও প্রথম ভালো গুড়খানা বাবুর নামে রাখা দিল। মরণাপন্ন সন্তানের সুস্থতার জন্য তার পায়ের ধুলো প্রার্থনা করত জননীরা। যখন অশ্বিনী কুমার নির্বাসনে, তখন প্রবাসী এক সরল হিন্দুস্তানি ব্রাহ্মণ তার নামে পুরী তরকারির ভোগ মানত করেছিল। এতে বোঝা যায় যে বরিশালবাসী তাকে অতিমানব বা দেবতা বলেই মনে করত। 1906 খ্রিস্টাব্দে স্বদেশীর বিপুল চাঞ্চল্যে পুলিশের লাঠির আঘাতে প্রাদেশিক কনফারেন্স সভা ভেঙে যায় কর্মীদের রক্তপাত। ঠিক সেই সময় বরিশালে ভীষণ দুর্ভিক্ষ দেখা যায়। তখনই অশ্বিনী কুমার ক্ষুদিতের মুখে অন্ন যোগানের ভার নিলেন। তিনি সাহায্যের আবেদন প্রকাশ করলেন নিজ নামে, আর কয়েক মাসের মধ্যেই বহু টাকা এসে পড়ল ভারতের নানা স্থান, এমনকি সুদূর বেলুচিস্তান থেকে। কয়েকজন কর্মী দিন রাত খেটে 160টি কেন্দ্র থেকে 5,766 মন চাল, নগদ 31,162 টাকা, 3,510 জোড়া কাপড় বিতরণ করলেন এবং 4,80,301 জন ব্যক্তির মধ্যে। কখনো কখনো কর্মীরা জল কাদা ভেঙে চালের বস্তা মাথায় করে নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দিতে লাগলেন। তখন বড় জলদস্যুর উৎপাত ছিল বরিশালের দক্ষিণাংশে। সরকার চেষ্টা করেও উৎপাত একেবারে বন্ধ করতে পারেনি, কিন্তু অশ্বিনী কুমারের নামে তাদের মাথা আপনা থেকেই নত হতো এবং তার আদেশ পালনে কখনো ইতস্তত করত না। একবার 1906 সালে দুর্ভিক্ষের সময় এক ঘটনা। সে সময় যোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে নৌকা বোঝায় চাল পাঠানো হতো নিরন্ন গ্রামবাসীদের জন্য। একদিন চাল বোঝায় নৌকা নিয়ে দক্ষিণ বরিশালের এক গ্রামের দিকে রওনা হলেন ডাক্তার নিশিকান্ত বসু। সন্ধ্যায় সন্ধ্যায় নৌকাটি এমন জায়গায় এলো যে স্থানে চুরি ডাকাতির জন্য নামতাম। নৌকার মাঝিদেরও ভয় হতে লাগলো, কারণ সে সময় নদীর পাড়ে দু একটি করে অজ্ঞাত লোকেরা চলাফেরা করতে লাগলো। নিশিবাবু বুঝতে পারলেন যে ওই লোকগুলির উদ্দেশ্য কি, কিন্তু তিনি জানতেন এমন দস্যু জন্মেনি যে বরিশালের মুকুটহীন রাজার দোহাই অমান্য করে। তাই তিনি নৌকার ভিতর থেকেই বাইরে এসে তাদের উদ্দেশ্যে বললেন, জানো এই নৌকা কার? দস্যুরা জিজ্ঞেস করলো, কার? নিশিবাবু বললেন, এই নৌকা বাবুর নৌকা। তিনি তোমাদের ওধারের ওই গ্রামটায় বিলাইবার জন্য চাউল পাঠাইয়াছেন। আমার সঙ্গে তেমন লোকজন নাই, তাই চাউল তীরে উঠাইতে পারি নাই। এখন তোমরা আসিয়াছ, ভালোই হইয়াছে। এই বস্তাগুলি তুলিয়া গ্রামে পৌঁছাইয়া দিয়ে এসো। ডাকাতরাই মজুরের কাজ করল। অল্প সময়ের মধ্যে চাল নামানো হলে একজন ডাকাত নিশিবাবুর কাছে এসে করজোড়ে বলতে লাগলো, কি মতলবে আসিয়াছিলাম আপনার বুঝিতে বাকি নাই, কিন্তু এই মূল্যকে এমন লোক নাই যে বাবুর লোকের গায়ে হাত তুলবে, বাবুর নৌকা লুট করবে। আপনি সময় থাকিতে নৌকার মালিকের নাম না জানালে আমরা বড় অপরাধের কাজ করিয়া ফেলতাম। এই দুর্ভিক্ষের সময় সিস্টার নিবেদিতা বরিশালে এসে অশ্বিনী কুমারের কাজ দেখে বলেছিলেন, এই স্কুল মাস্টারটি যেরূপ অসাধারণ শৃঙ্খলতার সহিত এই কার্য নির্বাহ করিয়াছেন, তাহা আজ পর্যন্ত আমি আর কোথাও দেখি না। স্বদেশী আন্দোলনের সময় ঢাকার নবাব বাহাদুর ছিলেন সরকারের প্রধান সহায়। বিলাতি পণ্যের স্থান যখন হলো না জেলার অন্যান্য হাট বাজারে, তখন ঢাকার নবাব বাহাদুর আদেশ দিলেন যে বিলাতি জিনিসপত্রের কেনাবেচা হবে তার স্থাপিত হাটে, এতে কারো নিষেধ মানা হবে না। ফলে নদীর অপর পারে এক নূতন হাট বসাতে হলো অশ্বিনী কুমারের নির্দেশে। দেখতে দেখতে জমজমাট হয়ে উঠল এই হাটটি, আর নবাবী খেয়াল বজায় রাখতে গিয়ে বিলাতি স্পষ্টদুষ্ট পুরাতন হাটটি একেবারে জনশূন্য হল। সে অঞ্চলের অধিবাসীরা প্রায় সবাই মুসলমান। তাদের নবাবের কর্মচারীরা প্রভুর আদেশ জানিয়ে জিজ্ঞাসা করলো, কি আশ্চর্য, তোমরা মুসলমান, তোমরা একটা হিন্দুর হুকুমে নবাবের হুকুম অমান্য করবে? যারা হিন্দু মুসলমানের স্বার্থের সংঘাত জানে না, সাম্প্রদায়িক ভেদ বিবাদের ধার ধারে না, সেই সরল কৃষকরা জানে যে তাদের আপদে বিপদে বাবুই পাশে এসে দাঁড়ায়। তাই তারা নিঃসংকোচে জবাব দিল যে আপদে বিপদে আমাদের খবর রাখেন বাবু। আকালের সময় ক্ষুধার অন্ন পাঠাইয়া দেন তিনি। এতকাল তো কই নবাব সাহেব আমাদের সুখ দুঃখের খোঁজ রাখেন নাই। আজ তাহার হুকুমে বাবুর মনে ব্যথা দিলে খোদা নারাজ হয়। একবার
বরিশালের জবরদস্ত ম্যাজিস্ট্রেট ফুলার সাহেবকে অশ্বিনী কুমারের শরণাপন্ন হতে হয়। এই ফুলারকে আমদানি করেন বাংলা এবং আসামের সরকার সুদূর বেলুচিস্তান থেকে বরিশালকে শায়েস্তা করার জন্য। কারো প্ররোচনায় কুমিল্লা ও জামালপুরের নিরক্ষর মুসলমানরা উদ্ভ্রান্ত হয়ে অমানুষিক এক কাণ্ড করে। এতে পূর্ববঙ্গবাসী হিন্দুরা মনে করেন যে কোনো সময় মুসলমানদের অত্যাচার হতে পারে, তাই তারা আত্মরক্ষার জন্য প্রস্তুত ছিল। একদিন কাশীপুরের দিক থেকে গভীর চিৎকার শোনা গেল গভীর রজনীতে। তখন সকলেই দলবদ্ধ হয়ে কাশীপুরের দিকে চলল লাঠি হাতে। এমন সময় ফুলার সাহেব তাদের সামনে এসে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় ছুটিয়াছ? উত্তর হলো, আত্মরক্ষা করিতে। সাহেব বলল, আমি আছি, ভয় কি, বাড়ি ফিরিয়া যাও। জবাব হইল, আজ তোমার কথা শুনিব না, ইচ্ছা হয় কাল সাজা দিও। দলের মধ্যে অনেক আইনজীবীও ছিল, সেদিন তাদেরও নিবৃত্ত করতে পারল না আইন ভঙ্গের বিভীষিকা। অগত্যা ম্যাজিস্ট্রেট ফুলার সাহেব শান্তি রক্ষার জন্য অশ্বিনী কুমারের নিকট এলেন তার বাড়িতে। বরিশালের আসল কর্তা বাড়ির ছাদে দাঁড়িয়ে সকলকে বাড়ি ফিরে যেতে নির্দেশ দিলেই মুহূর্তে সকল গোলমাল মিটে গেল। যারা ম্যাজিস্ট্রেটের আদেশ অমান্য করতে দ্বিধা করেনি, তারা তখন বাড়ি ফিরে গেল বিনা আপত্তিতে। ঠিক এইভাবেই স্বদেশী আন্দোলনের সময় হিন্দুস্তানি রজকদের তিনি বলেছিলেন যে বিলাতি কাপড় ধুতে তারা অস্বীকার করলে জমিদার যদি তাদের জায়গা না দেয় বা অত্যাচার করে, তবে তিনিই তাদের জায়গা দিয়ে সকল অত্যাচার থেকে তাদের রক্ষা করবেন। রজকরা নিশ্চিন্ত মনে তাদের কাজ করে যেতে লাগলো তার কথা। জয় গুরু, জয় গোসাই।